প্রথমে আমি আজকে 1 ফেব্রুয়ারি যে ভাষা আন্দোলন থেকে একটা স্বাধীনতা যুদ্ধ হয়েছে সেই ফেব্রুয়ারি আজকে প্রথম দিন এবং ভাষা আন্দোলনের মাস, সেই শহীদদের ভাষা আন্দোলনের শহীদদেরকে জানাই সশ্রদ্ধ সালাম। একই সঙ্গে এই 24-এর যে লড়াকু সৈনিক যারা শহীদ হয়েছে, যাদের রক্তের বিনিময়ে আজকে রক্তাক্ত জুলাই আমাদের সামনে এসেছে এবং আমরা মুক্ত নিঃশ্বাস নিতে পারছি, সেই শহীদদের প্রতি রইল আমাদের গভীর শ্রদ্ধা অভিনন্দন। একই সঙ্গে যারা আপনার ছাত্র জনতা যে যেখানে কিশোর শ্রমিক সবাই নেমে এসেছিল যুদ্ধে, সবার প্রতি রয়েছে আমাদের গভীর শ্রদ্ধা। আমি আমার বক্তব্য শুরু করছি। এই যে আওয়ামী দোসর যারা সেই 5ই আগস্ট পালিয়ে যেতে বাধ্য হয়েছিল, যার সেক্রেটারি জেনারেল বলেছিল হাসিনা কখনো পালায় না, সেই হাসিনা পালিয়ে গেল। এবং আপনাদের মনে আছে 71-এ আপনার আমাদের শেখ মুজিব আত্মসমর্পণ করলো, কিন্তু তারা কেউ যুদ্ধ করে নাই, কেউ দেশের স্বাধীনতা চায় নাই, তারা চেয়েছে শুধুমাত্র এই বাংলাদেশের মাটি। তাই যেমন 1971 থেকে 72 পর্যন্ত আপনারা দেখেছেন কি অবস্থা ছিল, ঠিক ওই আমার গত দুঃশাসনের মতন আমাদের সেই অবস্থা ছিল। নারী ধর্ষণ, নারী অপহরণ থেকে শুরু করে, ব্যাংক লুট থেকে শুরু করে, যুবক অপহরণ থেকে শুরু করে এমন কোনো কাজ নাই যা কিনা আওয়ামী দোসররা করে নাই। আওয়ামী লীগ মানেই হলো সন্ত্রাস, আওয়ামী লীগ মানেই হলো জঙ্গি, আওয়ামী লীগ মানেই হলো তারা সন্ত্রাস করে জনগণের অধিকার কেড়ে নেওয়া, আওয়ামী লীগ মানেই হলো এদেশের টাকা পয়সা পাচার করা। এটাই কিন্তু লুটেরা চোর। সত্যি কথা বলতে আপনারা এখন দেখছেন, রোজ খবরের কাগজ পড়ি, রোজ খবরের কাগজে বের হয়ে আসছে কিভাবে একটা পরিবার কিভাবে কোটি কোটি টাকা পাচার করেছে, এদেশের সমস্ত সম্পদ লুটে নিয়ে গেছে। কালকে আমি একটা ছোট্ট একটা প্রথম আলোতে একটা লেখা দেখছিলাম, লাস্টে লেগেছে, একদিকে যখন আমাদের শেখ হাসিনা বলতেন আমার কেউ নাই, আমার 2টা সন্তান, এই নিয়ে আমি আর আমার কেউ নাই, আমার বাবা নাই, মা নাই, সব সার্বক্ষণিক এই কথাগুলো বলতেন। কিন্তু তিনি তার পরিবারের নামে এই দেশের আধিপত্য বিস্তার করেছে। পুরা পরিবার শেখ পরিবার হয়ে গেল। ফুফুতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই, নাতি নাতনি পুত্রী যত ছিল সবাই কিন্তু কি হয়ে গেল, তারা শেখ পরিবার হয়ে গেল। এবং শেখ পরিবার যা করবে, যা বলবে, সেটাই হলো শাসন, সেটাই হলো বাংলাদেশের জনগণের কথা। তাই দ্রব্য মূল্য থেকে শুরু করে, মানুষের অত্যাচার থেকে শুরু করে, মানুষের জীবন থেকে ব্যাংক লুট করে বাংলাদেশকে একেবারে নিঃশেষ করে দিয়ে গেছে শেখ হাসিনা। এবং আপনারা দেখেছেন পুলিশ এবং যারা সবচেয়ে জনগণের নিরাপত্তা এবং দেশ রক্ষা করে, সেই প্রতিষ্ঠানকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়ে গেছে। এখনো কিন্তু আমরা সব জায়গায় কিন্তু আমরা দেখি পুলিশি কার্যক্রম কিন্তু সেভাবে চলছে না, কারণ তারা এমনভাবে তাদের ধ্বংস করেছে, এমনভাবে তাদের নৈতিক চরিত্র নষ্ট করেছে, এমনভাবে তাদেরকে হত্যাকারী বানিয়েছে যেটা কিনা অবর্ণনীয়। কাজেই এই দোসররা এখনো পালিয়ে গেছে, কিন্তু একটা কথা এখানে বলছে, আওয়ামী লীগের দোসর তারা এখনো আমাদের প্রশাসন থেকে শুরু করে, আমাদের বিভিন্ন পুলিশ থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানে তারা কিন্তু ঘাপটি মেরে আছে। তাই আজকে পেপারে দেখলাম ছাত্রলীগ কর্মসূচি দিয়েছে 1 ফেব্রুয়ারি থেকে, আজকে থেকে দিয়েছে, এবং লিফলেট বিতরণ। নিষিদ্ধ ছাত্রলীগ যারা সন্ত্রাসবাদী করে ঝঞ্ঝানি করছে। এখানে আমার বোন একটা সত্যি কথা বলেছে, যে কথাটা হলো শিক্ষাটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে, এদের নৈতিক চরিত্র নষ্ট করে, বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী দেশ ছিল, যেখানে আমরা মূল্যবোধটা ছিল অত্যন্ত গর্বিত একটা মূল্যবোধ, যেখানে আমরা বড়কে সম্মান করতাম, আমরা শিক্ষককে মনে করতাম আমাদের শ্রদ্ধাভাজন, এবং আমরা শিক্ষাঙ্গনে শিক্ষা লাভ করে বাংলাদেশের জনগণ কোনোদিন সেই শিক্ষিত হয়ে কোনোদিন তারা মাথা নত করতে শিখে নেয়। সেই সমাজকে নষ্ট করার জন্য, একটি প্রজন্মকে সম্পূর্ণভাবে ধ্বংস করার জন্য তারা কি করেছে, কি না করেছে। বিনা পরীক্ষায় পাশ করিয়ে থেকে শুরু করে বিভিন্ন অঙ্গনে সন্ত্রাসবাদী তারা লাঠি তুলে দিয়েছে, তারা হাতিয়ার তুলে দিয়েছে, বন্দুক তুলে দিয়েছে, রামদা তুলে দিয়েছে,
যারা সেই নিয়ে তারা চাঁদাবাজি করতো। এবং তাই আজকে আমরা বলতে চাই যে আমাদের এখনো কিন্তু কঠিন অবস্থা, আমরা কিন্তু এখনো লড়াইয়ের মধ্যে আছি। এই লড়াই মানে সেই লড়াই যে লড়াই আমাদের হলো আমরা আরো কোনো দুঃশাসন, কোনো স্বৈর শাসন এদেশে আমরা আসতে দেব না। কারণ এদেশে আসতে আজ জনগণ অনেক কষ্ট সহ্য করেছে। আজকে আমি সবচেয়ে কষ্ট লাগে যখন আমরা একটা নতুন, এই 5ই আগস্টের পরে একটা নতুন সরকার হলো, একটা অন্তরীণ গভর্নমেন্ট হলো, যাকে আমরা সম্পূর্ণভাবে সাপোর্ট দিয়েছি। এই কারণে এই ডক্টর ইউনূসের মতো লোক, যিনি বিশ্ববিখ্যাত, যার সম্মান সারা বিশ্ব জুড়ে, তিনি এটার প্রধান হয়ে তিনি কাজ করছেন। কিন্তু সেই উপদেষ্টা পরিষদ থেকে যখন আমিত্বর কথা ভেসে আসে, আমি 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 এটা করব, আমরা এটা করেছি, আমি এটা করব, আমি এটা করব, এই ধরনের কথা, এটা কোন সুরটা বাজে? সেই হাসিনার মতো আপনি বলেন এই আমি বলে শেখ সাহেবের পতন হয়েছে, এই আমি বলে শেখ হাসিনার পতন হয়েছে, আমি যা বলবো সেটাই সবাইকে মানতে হবে। এখনো আবার সেই আমির শব্দটা শুনতে পাচ্ছি। এটা কিন্তু ভয়ঙ্কর রকম একটা ষড়যন্ত্র, একটা আশঙ্কাজনক। তোমরা এখন নির্বাচনী আমরা বলছি, কেন বলছি? সংস্কার কমিশন যে বললো, শিক্ষা কমিশন এখন কত কোনো একটা শিক্ষা কমিশন হয় না, বিভিন্ন সংস্কার কমিশনের কাজ এত দূর তো সময় লাগার কথা না। আপনারা সংস্কার করেন, আমরা বলেছি আপনাদের যৌক্তিক সময় দেওয়া হবে, আপনারা করেন। কিন্তু তার আগে আমাদের বিএনপি, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সবচেয়ে বেশি বড় রাষ্ট্র সংস্কার। আপনারা দেখেছেন 19 দফা কর্মসূচির মধ্যে দিয়ে সমগ্র জাতিকে বিভিন্ন সেক্টরে তিনি কি করেছেন? তিনি তাদেরকে আত্মনির্ভরশীল করে দিয়ে বাংলাদেশকে সোনার ফসলের শিল্প ফসল থেকে শুরু করে এমন কোন সেক্টর নাই, নারী থেকে শুরু করে যুবক, কৃষক, তিনি উৎপাদনমুখী রাজনীতি তিনি করেছিলেন। উৎপাদনমুখী রাজনীতি দিয়েছেন এই কারণে এদেশের মানুষ এদেশের মাটি থেকে সম্পদ আহরণ করে এদেশে তারা নিজের পায়ে দাঁড়িয়ে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ানো, এবং সেটাই হয়েছিল। আর শেখ হাসিনা আসার পর তারা কি করলো? তারা যেন এদেশের সম্পদ লুটেপুটে নিয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য আরেকটি দেশের কাছে বিক্রি করে দিয়ে তিনি ক্ষমতায় থাকার জন্য সম্পূর্ণ সম্পদ বিদেশে পাচার করা হলো। এই হলো অবস্থা, এই হলো পার্থক্য। এই পার্থক্যের কারণে বিএনপি কিন্তু কোনোদিন মরবে না। বিএনপি একজন যাবে, আরেকজন নেতৃত্ব বেরিয়ে আসবে, এক যাবে আরেকজন আসবে। আপনারা এসছেন, এরপরে আপনার জনাব তারেক রহমান, এই আপনারা সবাই বলছেন তিনি এই দলটাকে যখন দেশের নেত্রী বেগম খালেদা জিয়া যখন কারাগারে গেলেন, তাকে সেই সময় আমার পুরো দলটাকে তিনি তৃণমূল থেকে সংগঠিত করেছেন 8000 মাইল দূর থেকে, যাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল 1-11 সময়। কারণ তারা দেখেছিল তারেক রহমান তৃণমূল পর্যায়ে কিভাবে সংগঠন করেছিল। যখন আমরা 2001-এর পরবর্তী পর্যায়ে সেই থেকে তারেক রহমানকে মেরে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহ রহমত, একটা কথা আছে, রাখে আল্লাহ মানে কে, মারে আল্লাহ নাকি কে, এই কথা অত্যন্ত সত্য। আজকে আমি বলে কিছু নাই, আমরা বলবো আমার দেশ, আমাদের দেশ। তাই আমরা বলতে চাই যে আমরা কি বলেছি, আমরা বলেছি আজকে উপদেষ্টারা দুজন কথা শোনা যাচ্ছে, তারা দল করবে, খুব ভালো কথা। আমরাও চাই নতুন প্রজন্ম, কারণ তরুণরাই আগামী দিনে দেশ চালাবে। এবং সবসময় দেখেছেন ছাত্র যুবক সমাজই আমাদেরও দেখেছেন, আপনি দেখেছেন 52 ভাষা আন্দোলন দেখেছেন, 69-এর গণ আন্দোলন দেখেছেন, 90-এর আন্দোলন দেখেছেন, অভ্যুত্থান দেখেছেন। সব জায়গায় আমাদের তরুণ সমাজ এগিয়েছিল, তরুণ সমাজ। কিন্তু কেউ কখনো এত বড় বড় মানে অধ্যুত্বপূর্ণ কথা কোনোদিন বলে নাই। তারা এসেছে ক্ষমতা, তাদের মধ্যেও অনেকে আজকে আছেন যারা এখন প্রবীণ হতে চলেছে, যারা আমাদের সময় বিভিন্ন জায়গায় সময় এমপি মিনিস্টার ছিলেন, তারা এসেছে, এরাও আসবে এবং আপনারা আসেন। তবে এটাও সত্য কথা, আমরা কিন্তু আপনার ওই কিংস পার্টি হতে দিতে চাই না। আমরা রাষ্ট্রীয় ক্ষমতা থেকে অনেক কথা বলা যায়। আজকে কোন জায়গায়, সমস্ত জায়গায় অশান্তি,
এই অশান্তিগুলো কেন হচ্ছে, এটা গভীরতা আপনারা চিন্তা করছেন না। আপনারা তো দোষরদেরকে আপনারা দিয়ে রাখছেন প্রশাসনের ভিতরে, প্রতিদিন জায়গায় আপত্তি উঠছে, দাবি উঠছে, তারপরেও কিন্তু আপনারা সেই সকল প্রশাসনকে আপনারা বজায় রেখেছেন তাদের জায়গায়, যেখানে তারা বিভিন্ন চক্রান্ত করে, ষড়যন্ত্র করে তারা তাদের যে চিন্তাধারা সেটা যেন করতে পারে। এই হলো বর্তমান প্রশাসন। তাই আমরা বলেছি, যেটা বলেছি, আমরা লড়াই করেছি ভোটের অধিকার জন্য। এদেশের মানুষ এখন যারা যুবক কিংবা 18 বছর, অনেকেই কিন্তু তারা কিন্তু এই 3 বারে একবারও ভোট দিতে পারেনি। আমরা বলেছি ভোটের অধিকার। ভোটের অধিকার সবচেয়ে বড় মৌলিক অধিকার একটা মানুষের। সে কিন্তু জবাবদিহি সরকার, সে তার নিজের পছন্দ মতো সরকার দেবে। আমরা বলছি না যে বিএনপি ক্ষমতায় আসবে, আমরা বলছি তোমরা যাকে খুশি ক্ষমতায় আনো, কিন্তু সুষ্ঠু নিরপেক্ষ ওই লাঠি দিয়ে ব্যালট বক্স ভরে আমরা কোনো নির্বাচন চাই না। আমাদের এবং নিরপেক্ষ সরকার হলে পরে একটা গভর্নমেন্টে কিন্তু অনেক কিছু সবকিছু করতে পারে না, তার কিছু সীমাবদ্ধতা আছে। সেই সীমাবদ্ধতার কারণেই যখন সংসদ নির্বাচনের পরে একটা সরকার গঠন হবে, দেশীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন সমস্যা সমাধানে তখন তারা আরো পরিপক্ক হবে এবং তারাই করতে পারবে। কাজেই আমরা বলছি, তুমি গভর্নমেন্ট ছাত্রদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি, তোমাদেরকে হাজারো সালাম। তোমরা আসছো, তোমরা আমাদের গাইড করো, কিন্তু তোমরা অধ্যত্বমূলক কথা বলবে না, এইভাবে কথা বলবে না। মহাসচিব সম্বন্ধে একটা কথা বললে তুমি চিন্তা করতে পারছো, এই মহাসচিবকে, তিনি একজন মুক্তিযোদ্ধা, তিনি একজন শিক্ষক, তিনি বিভিন্নভাবে রাজনীতি করে আজকে কোথায় এসেছে। আর বিভিন্ন কথা আমি বলে দিলাম, আমার যা খুশি তাই মনে আসলো। আমি এত বড় হয়ে গেছি, আমরা পর্যন্ত অনেক কথা বলি না, আমরা শ্রদ্ধা করি। আমার মহাসচিব আমার যে বয়সে ছোট, আমি তাকে শ্রদ্ধা করি, তার প্রজ্ঞা, তার দূরদর্শিতা এবং তার যে সংযত ভাষা। রাজনীতির ভাষা হবে সংযত, রাজনীতিতে কোনো আমিত্ব দেখার কেউ নাই। আমি সবাইকে ধন্যবাদ এবং ইসাককে আবারও ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।